যারা মহানায়ক যিনি, তার প্রতি আমরা কি অবজ্ঞা করছি না সম্মান করছি সেটা দেখতে হবে। এক। দুই, সংসদে বসে আমরা যারা কথা বলবো সংসদের সমস্ত নিয়ম মেনে চলতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সংবিধান মোতাবেক সংসদ চলতে হবে। তো সংবিধান মোতাবেক সংসদ যদি চলে থাকে তাহলে আমার দুটো বিষয় আমি ফজলুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাম্বার ওয়ান, এই যে বাংলাদেশ সংবিধান যেটা আমার হাতে আছে, এই সংবিধানের চাইরের ক অনুচ্ছেদ মোতাবেক বলা হয়েছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি, তার ছবি সর্বত্র থাকবে। সরকারি অফিস, আধা সরকারি অফিস, বেসরকারি অফিস, বিদেশি মন্ত্রণালয়গুলো, বিদেশি এমবেসিগুলায়, বাংলাদেশ সমস্ত সেক্রেটারি সচিবালয়, সরকারি যত অফিস সব জায়গায়, গণভবন, বঙ্গভবন, যে যেখানে থাকেন সেখানে এটা ঝুলতে হবে। সেই ছবিটা যে ঝুলে না, সে ব্যাপারে ফজলুর রহমান সাহেবের কোনো বক্তব্য পার্লামেন্টে আমি এখন পর্যন্ত শুনি নাই। কেন শুনি নাই? শোনা উচিত কিনা আমাদের জাতি এটা শোনার অধিকারী কিনা? উনি যে মুক্তিদের পক্ষে কথা বলেন সেই আঙ্গিকে আমি বিষয়টা বলছি। ওনার সব কথা ঠিক যেটা বলেছেন পার্লামেন্টে, তার সাথে আমি এটি অ্যাড করছি। আমি আজকে থেকে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি দেখতে চাই উনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের যুদ্ধের মহানায়ক, তার ছবি সর্বত্র যে ঝুলছে না এবং সংবিধানের চাইরের ক ভায়োলেট হচ্ছে, সেই মহান পবিত্র সংসদে বসে উনি কিভাবে এটা সহ্য করছেন, এটা আমার প্রশ্ন, তার কাছে দাবি, প্রশ্ন যাই বলেন। এরপর আসি সংবিধানের ষষ্ঠ তফসিল। এই আবারও দেখাচ্ছি বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ তফসিল। সেখানে বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তারপরই বলছেন শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ এই ষষ্ঠ তফসিল মোতাবেক 150-এর 2 অনুচ্ছেদের মোতাবেক এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ডকুমেন্টারি বলছি, এই ডকুমেন্টে যেটা আছে পবিত্র সংবিধান, যারা সংবিধানের দোহাই দিয়ে পার্লামেন্টে বসে আছেন, কথা বলছেন, তাহলে আমার তাদের প্রতি প্রশ্ন এখন যে আমাদের রাষ্ট্রপতি যখন এই অধিবেশন সংসদে যখন প্রথম জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংসদে বসে, তখন তিনি সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন জিয়াউর রহমান সাহেবের কথা। জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে বহু আগে আমরা শুনে আসছি। কেউ কেউ বলছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি করেছেন, বিষয় আমার সেখানে না। বিষয় হচ্ছে সংবিধান। এই মুহূর্ত পর্যন্ত সংবিধানে কি আছে? এই মুহূর্ত পর্যন্ত সংবিধানে যে দুটো কথা বললাম সেটা আছে। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক কি ঘোষক না, এই বিতর্কে আমি যাচ্ছি না। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক কি ঘোষক না, এই বিতর্কে আমি যাচ্ছি না। আমার বক্তব্যটা পরিষ্কার, সংবিধান মোতাবেক যা লেখা আছে তাই। এবং এটা না পড়ে জাতির জনক বঙ্গবন্ধুকে ঘোষকের পরিবর্তে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা ঘোষণা যখন করলেন, তখন ফজলুর রহমান সাহেব পার্লামেন্টে বসে কি কোনো কথা বলেছিলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয় বঙ্গবন্ধু, কিংবা বঙ্গবন্ধু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কিন্তু সংবিধানে তা নাই, কাজে সংবিধান সংশোধন করা হোক, এই কথাটিও তো বলেননি। পরিষ্কার, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করতে হবে। সুতরাং আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, সহজ কথাগুলো বলে ফেলেন। জামাতে ইসলামে যোগ দিলে সে রাজাকার হয়ে যায়, ফাইন। কিংবা মুক্তিযোদ্ধার সন্তান জামাতে যোগ দিতে পারে না, ভালো কথা। আপনি কি করছেন? বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আপনার মহানায়ক যে জাতির জনককে অপমান করা হলো সেদিন আপনি বক্তব্য রাখেননি কেন? আমি আপনার প্রতি দাবি রাখছি 2টা বিষয় সংসদে উপস্থাপন করবেন। নাম্বার 1, সংবিধানের 4-এর ক মোতাবেক আপনি জাতির জনক বঙ্গবন্ধুর ছবি উত্থাপন করার জন্য, সর্বত্র উত্থাপন বা ঝুলানোর জন্য বলবেন। 2, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেইটা কেন রাষ্ট্রপতি বললেন জিয়াউর রহমান, সেই বিষয়ে আপনার বক্তব্যটা। তিনি যে রাজকীয় চেয়ার সেখানে বসলেন, যেহেতু ডাকাত মানুষ, পাহাড়ে পর্বতে গুহায় লুকায়িত থাকতেন, তো তিনি সেই সিংহাসনে বসার পর, ওটা ছিল একটা স্প্রিংয়ের গদিওয়ালা সিংহাসন। এগুলো ইতিহাস, কোন গল্প নয়। তো বসার পর তিনি যখন ওটা দেখলেন তখন তার ভয় লাগলো, এবং ওটার ভিতর কি আছে, হি ওয়াজ টু সারপ্রাইজ এটা দেখার জন্য। এই জন্য তিনি করলেন কি, ওই সিংহাসন কুটি কুটি করে কেটে ভিতরে যে স্প্রিংগুলো আছে এগুলো তিনি বের করে দেখলেন। এই গেল এক রাজার ঘটনা। আমরা ক্রিমিনোলজিতে পড়েছি, অপরাধে পড়েছি। ফ্রান্সের এক রাজা ছিল চোর, জাস্ট সিসকে চোর। আমাদের দেশে যেমন শীদেল চোর আছে, ওরকম শীদেল চোর। হঠাৎ করে ফ্রান্সের রাজা হয়ে গেল। এখন রাজা হওয়ার পরও তার খুব চুরি করার খুব শখ। তো সে তো গোপনে চুরি করতে পারে না, সে আস্তে করে কি বিভিন্ন মার্কেটে যায় এবং বিভিন্ন দোকান থেকে আস্তে করে সেই একটা জিনিস সরিয়ে ফেলে। তো সরিয়ে ফেলার পর এখন এটি নিয়ে রাষ্ট্রে একটা সিসিরপ পড়ে গেল। ফলে রাজার যারা মন্ত্রী তারা পিছনে থাকতেন এবং ওই রাজা যেটা নিতেন
তিনি মনে করতেন যে আমি চুরি করেছি, আর দোকানদারদেরকে পিছনে একজন গ্রুপ থাকতো, মন্ত্রী পরিষদের লোকজন থাকতো, তারা এই বিলগুলো পেমেন্ট করে দিত। এই যে বড় মানুষের চুরি করার অভ্যাস, এটা মানে এখন আমাদের সমাজে একটা সাইকোপ্যাথ। অনেক নারী আছেন, অনেক অভিনেত্রী আছেন, যারা দেশে বিদেশে গিয়ে চুরি করতে গিয়ে, বা দেশের অনেক যাকে বলা হয় সুপারস্টারে গিয়ে এখনো তারা চুরি করেন এবং ধরা পড়েছেন, ভীষণ রকম স্ক্যান্ডাল হয়েছে। অনেকে বিদেশে গিয়ে চুরি করতে গিয়ে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন, আটক হয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। আমাদের বাংলাদেশের সেলিব্রিটি আর ইউরোপ আমেরিকাতে এই ধরনের ঘটনা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে যারা সেলিব্রিটি, অসংখ্য রয়েছে, আর সাধারণ মানুষের মধ্যে তো আছেই। তাহলে রক্তের মধ্যে যদি আপনার পাগলামো থাকে, অপরাধের বীজ থাকে, আপনি রাজা হন, বাদশাহ হন, এটা ডাজ নট ম্যাটার, এটা আপনি করবেনই। এগুলো এক। 2 নম্বর হলো যে আমাদের সমাজের যেটাকে বলা হয় ইত্রামি। ইত্রামি মানে পশুর মতো ব্যবহার, ইতর, মন্দ শ্রেণীর প্রাণী। তো ইতরের মতো যখন আপনি ব্যবহার করবেন, পশুর মতো যখন আপনি ব্যবহার করবেন, এটাকে আমরা সাধারণত ইত্রামি বলি। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি পাশবিকতা রয়েছে, কিন্তু যখন রাজনীতিতে একটা মানুষ পৌঁছে যায়, তখন এই পাশবিকতা, ইত্রামিটা কোন পর্যায়ে চলে যায়, সেটা আপনারা সাম্প্রতিক সময় এই অ্যাপেস্টিন যে ফাইল, এই ফাইলে বিভিন্ন লোকদের, যে পাওয়ারফুল মানুষদের যে বিকৃত রুচি, তাদের যে নির্মমতা এবং নিষ্ঠুরতা, এটা যাকে বলা হয় যাকে বলা হয় এটা এখন প্রকাশ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিচার হচ্ছে এবং তিনি বলছেন যে আমি অ্যাপেস্টিনের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি করে আমি কোনো নারীকে ধর্ষণ করিনি। ওখানে যে অভিযোগ আছে যে ওখানে আসলে বিকৃত যৌনাচার হতো। যেমন দেখা গেল যে আপনি উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন একজনের সাথে যৌন সঙ্গম করলেন, এটা এক ধরনের অবস্থা। আপনি একজনকে খুব জোর করে, মারধর করে ধর্ষণ করলেন, এটা এক ধরনের বিকৃত রুচি। আর পাশবিক কিছু আচরণ রয়েছে। এই অ্যাপেস্টিনের ফাইলে এগুলো দেখা গিয়েছে যে অনেক মেয়েকে, নারীকে তার সঙ্গে যৌন সঙ্গম করার পর তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে, এবং তার সে মাংস, নাড়ি ভুড়ি বের করা হয়েছে। অনেকে বলছে তারা এগুলো রান্না করে খেয়েছে। তো এগুলোকে আসলে ইতর বলবেন কিনা, ইত্রামি বলবেন কিনা, অথচ রাজনীতির ক্ষেত্রে এইরকম ঘটনা অহরহ হয়। হিরোডোটাসের বইতে এরকম একজন রাজার, পাগলা রাজার কাহিনী আছে। রাজা পাগলা না, খুব বিখ্যাত রাজা। রাজার নাম আর্তাবানেস। এবং এই যে এখন যে পারস্যের যে ফাউন্ডার রাজা, তার নানা ছিলেন, অর্থাৎ দারায়ুসের বধ ছিলেন তার আগে, যে সাইরাস দ্য গ্রেট, যাকে দ্বিতীয় বা তৃতীয় সাইরাস বলা হয়। তো সেই সাইরাস দ্য গ্রেট, তার নানা ছিলেন আর্তাবানেস, তিনি সম্রাট ছিলেন। আর্তাবানেসের প্রধানমন্ত্রী ছিলেন হারপাগাস। তো একটা বিষয়ে সম্রাট আর্তাবানেস তার প্রধানমন্ত্রীর ব্যাপারে, না, হারপাগাস ছিলেন প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ। তো তার ব্যাপারে তিনি খুব বিরক্ত হলেন, এবং বিরক্ত হওয়ার পরে তাকে শাস্তি দেওয়ার জন্য, মানসিক কষ্ট দেওয়ার জন্য, সেই সম্রাট আর্তাবানেস তার প্রধান সেনাপতি হারপাগাসের ছেলেকে, কিশোর ছেলেকে ধরে আনলো, এনে তাকে জবাই করলো, রান্না করলো, এবং সেই মাংস তার পিতাকে, অর্থাৎ হারপাগাসকে খেতে বাধ্য করা হলো। এটা হলো রাজনীতির ইত্রামি। তো এত কিছুর পরেও এই যে ইত্রামি বলেন, পাগলামি বলেন, বহু এরকম পাগল ইতর রাজার দ্বারা এই পৃথিবীতে অনেক মহৎ কাজ তৈরি হয়েছে। যেমন আমরা সম্রাট নিরোকে বলি, নিরো যখন বাঁশি বাজাচ্ছিল, রোম তখন পড়ছিল, বলা হয়ে থাকে তিনি রোম নগরীকে পুড়িয়ে ফেলেছিলেন। তো রোম নগরীকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন এই কারণ হলো যে রোমে অনেক বস্তি ছিল এবং অনেক বাড়িঘর তার পছন্দ হচ্ছিল না, এবং তিনি তার সাম্রাজ্যে তখন এত টাকা ছিল, ন্যাশনাল ট্রেজারিতে, সেন্ট্রাল ট্রেজারিতে, তিনি সেগুলো দিয়ে একটা আধুনিক শহর গড়তে চেয়েছিলেন। এই জন্য তিনি জাস্ট 4 তলা বা 5 তলা, 4 তলা বিল্ডিং, পুরোটা মার্বেল দিয়ে 10 কিলোমিটার, 10 মাইল বাই 10 মাইল সেই প্রাচীন রোমকে তিনি নির্মাণ করেছিলেন খুব অল্প সময়, সম্ভবত 4 থেকে 4.5 বছরের মধ্যে। ওই রোমে আগুন লাগার 4 থেকে 4.5 বছরের মধ্যে আপনি চিন্তা করেন, যেটা ঢাকা শহরে এখন এত বড় না, 10 মাইল লম্বা, 10 মাইল প্রশস্ত, স্কোয়ার একটা, যাকে বলা হয় তিনি একটা স্কোয়ার একটা সিটি তৈরি করে ফেলেছিলেন। সেখানে ঘরগুলো ছিল স্কোয়ার, রাস্তাঘাট স্কোয়ার, এবং সমস্ত বিল্ডিংগুলো যে আউটার বিল্ডিং তিনি তৈরি করে দিয়েছিলেন সব মার্বেলের তৈরি, হোয়াইট মার্বেলের, হোয়াইট সিটি। তো আপনি দেখবেন যে আমাদের যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউসের সামনে ওয়াশিংটন ডিসিতে
তার প্রায় 1-1.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সবকিছু এরকম কিন্তু স্কোয়ার, সেম সাইজ, সেম স্কোয়ার, এবং হোয়াইট হাউসকে কেন্দ্র করে একটা ওই 1 বর্গ কিলোমিটার এলাকা ওইভাবে গঠন করা হয়েছে। তো ওইরকম মানে 10 বর্গ মাইল এলাকা নিয়ে একটা পুরো শহর তিনি গড়ে তুলেছিলেন। তো এই পাগলের পাগলামির ফলে কিন্তু রোম ওঠা পেয়েছিল। এরকম ধরেন সুলতান মাহমুদ, এখানে আমি মূলত সুলতান মাহমুদের কথাগুলো বলবো আপনাদেরকে। এটা বলার জন্য এই সপ্তাহে যে আমি লেখা লিখেছি, এই সুলতান মাহমুদকে নিয়ে লেখা লিখেছি, এবং সেই লেখা লিখতে গিয়ে আমাকে প্রচুর পড়তে হয়েছে, এবং সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে যতটা সম্ভব সংক্ষেপে বলবো। তিনি মনে করেন কেমন পাগল ছিলেন। তিনি মূলত সাসানিদ রাজবংশের তার পূর্বপুরুষরা ছিলেন চাকর, কৃতদাস। তার দাদার নাম ছিল আলপ্তগিন, আর তার বাবার নাম ছিল সবুক্তগিন। তো আলপ্তগিন, তার যে দাদা, সেটা পারস্য, আজকের যে পারস্য ইরান, সেখান থেকে তিনি চলে এলেন, এবং যে গজনি, আফগানিস্তানের, আজকের যে আফগানিস্তানের একটা ছোট্ট এলাকা গজনি, তিনি সেখানে একটা জায়গির প্রতিষ্ঠা করলেন, একটা ছোট জমিদারি প্রতিষ্ঠা করলেন, এবং সেই জায়গির তিনি মারা যাওয়ার পর তার ছেলে আলপ্তগিন হলো, আলপ্তগিনের ছেলে সবুক্তগিন। তো ধরুন আমাদের ঢাকার নবাব পরিবার ছিল এইরকম। তো সেখান থেকে তিনি এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যেটা আজকের পুরো ইরান, আজকের আফগানিস্তান, পাকিস্তানের যে সিন্ধু অববাহিকার যে অঞ্চল, দোয়াব অঞ্চল, ভারতের দোয়াব সহ সিন্ধু অববাহিকার পুরো পাঞ্জাব, মানে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাব, এছাড়া ভারতের উত্তর ভারতে আরো বিরাট অংশ। এরপরে মধ্য এশিয়ার সমরকন্দ, বোখারা এবং তুর্কমেনিস্তান, পুরো এলাকাটা ছিল এই সুলতান মাহমুদের দখলে। মাত্র 32 বছর তিনি সময় পেয়েছিলেন, শাসন করেছিলেন, এবং তার সময়টাতে গ্লোবাল হেরিটেজ